খ্রিস্টানদের হত্যার অভিযোগে এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের। গৃহযুদ্ধে সুদানে 2 বছরে 1.5 লাখ নিহত, আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্ক। মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা জানিয়ে ওবামার ফোন, জিতলে পরামর্শক হিসাবে পাশে থাকার প্রস্তাব। গ্রে জোনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা, কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন। বিক্ষোভে 700 নিহতের দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দিল তানজানিয়া সরকার। পুতিন ট্রাম্পের জরুরি বৈঠকের প্রয়োজন নেই বলল ক্রেমলিন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে, দাবি বারাক ওবামার। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দার উত্থান, রাজধানী দখলের চেষ্টা। চীনকে জব্দ করতে এবার পাকিস্তানের সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করবেন সিরীয় প্রেসিডেন্ট সারা, হতে পারে চুক্তি। টানা বর্ষণ তুষারপাত, নেপালে এভারেস্টের পাদদেশে আটকা কয়েকশো পর্যটক। 2027 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি পানি প্ল্যান্ট চালু করতে যাচ্ছে দুবাই। মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত 23। নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও নির্মম হামলা চালানো হতে পারে। এই হুমকির একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছে। তিনি আরও বলেন, আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করব। বন্দুক গর্জে উঠবে যাতে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে। সুদানের গৃহযুদ্ধ ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। উত্তর দারফুরের এলফাশার শহর র্যাপিড সাপোর্ট ফোর্সেস কর্তৃক দখলের পর ব্যাপক হত্যাযজ্ঞ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2 বছরে নিহত 1.5 লাখের বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছে 1,20 লাখেরও বেশি। এই ভয়াবহ পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ একাধিক দেশ বলছে আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে আরব আমিরাত। সুদানের সরকারি সেনাবাহিনীর অভিযোগও একই, আরএসএফকে সমর্থন ও ড্রোন হামলায় সহায়তা দিচ্ছে ইউএই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি দাবি করেছে তারা কেবল মানবিক সহায়তা দিচ্ছে, কোনো পক্ষকে সামরিকভাবে সমর্থন নয়। নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ফোন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রায় 30 মিনিটের এই ফোন আলাপে তিনি মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার বিশ্বস্ত পরামর্শক হিসাবে পাশে থাকার প্রস্তাব দেন। ওবামা আনুষ্ঠানিকভাবে কোনো সমর্থন না জানালেও এই ঘটনাকে মামদানির প্রতি ওবামার জোরালো সমর্থন হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 34 বছর বয়সী মামদানি প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়েমোকে হারিয়ে এগিয়ে আছেন। ধনীদের উপর কর বৃদ্ধি, কর্পোরেট ট্যাক্স বাড়ানো ও সাশ্রয়ী আবাসন বাড়ানোর মতো প্রগতিশীল নীতি তুলে ধরেছেন মামদানি। এসব নীতিতে তরুণ ভোটারদের সমর্থন মিললেও ব্যবসায়ী মহলে উদ্বেগ বেড়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত শহর পোক্রোভস্ক এখন তীব্র যুদ্ধের কেন্দ্র। গ্রে জোনে পরিণত হয় এ শহরে হাজার হাজার রুশ সেনা জড়ো হয়েছে, ফলে ইউক্রেনীয় বাহিনী চরম চাপের মুখে। জেনারেল অলেকজান্ডার সিরোস্কি জানান, রুশ সেনারা একদিকে প্রচণ্ড হামলা চালাচ্ছে, অন্যদিকে ইউক্রেনের সরবরাহ ও যোগাযোগ লাইনগুলো টার্গেট করছে। এতে ওই অঞ্চলে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়েছে। শহরটি দখল করতে পারলে রাশিয়া ডোনেস্ক অঞ্চল দখলে বড় সুবিধা পাবে, তাই দুই পক্ষই সর্বোচ্চ শক্তি নিয়ে লড়ছে। ইউক্রেন বলছে তারা কিছু অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, তবু পরিস্থিতি কঠিন ও পরিবর্তনশীল। পোক্রোভস্কের নিয়ন্ত্রণ এখন যুদ্ধের অন্যতম বড় প্রশ্ন হয়ে পড়েছে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় জাতীয় নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতার পর প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানায় তিনি মোট ভোটের প্রায় 98% পেয়েছেন। তবে ভোটের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। বিরোধীদের দাবি, এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় 700 জন নিহত হয়েছেন, কিন্তু সরকার এ সংখ্যা অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে এবং এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে। বিজয়ের পর প্রশাসনিক রাজধানী দোদোমা থেকে ভাষণে প্রেসিডেন্ট সামিয়া বলেন, বিক্ষোভকারীদের আচরণ দায়িত্বজ্ঞানহীন। বিক্ষোভ দমন করতে কারফিউ ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে। রাজধানী দারুস সালাম সহ বিভিন্ন শহরে উত্তেজনা বিরাজ করছে। পুতিন এবং ট্রাম্পের মধ্যে একটি জরুরি বৈঠক কল্পিতভাবে বলতে গেলে সম্ভব, তবে এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই, এমন মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পেসকভ ইউক্রেন যুদ্ধ সমাধানে এখনই কঠোর কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন। পাশাপাশি ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পেসকভ বলেন, আমরা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রতি মার্কিন হুমকির পটভূমিতে ক্ষেপণাস্ত্র, রাডার এবং বিমান সরবরাহের জন্য রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের কাছে একটি অনুরোধ পাঠিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগের কোনো আলোচনা হবে না, এমন হুঁশিয়ারি দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না। আরাকচি জোর দিয়ে বলেন, তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করবে না, কারণ কোনো যুক্তিসঙ্গত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আক্রমণকৃত স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও পারমাণবিক উপকরণ রয়েছে, তবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়নি।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়েদার জঙ্গিরা রাজধানী বামাকো দখলের চেষ্টা করছে। তারা শহরে জ্বালানি সরবরাহ বন্ধ, প্রধান সড়ক অবরুদ্ধ করে সরকারের নিয়ন্ত্রণ কমাতে চাইছে। জেএনআইএম প্রায় ৬,০০০ যোদ্ধা নিয়ে আশেপাশের এলাকায় হামলা চালাচ্ছে, ফলে যান ও কৃষি কার্যক্রম বন্ধ এবং বাজারে বেড়েছে খাবারের দাম। জঙ্গি গোষ্ঠীটি সাধারণ জনগণকে কঠোর ইসলামী আইন জোরপূর্বক মানতে বাধ্য করছে এবং কর সংগ্রহ করছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা জান্তা সরকার দেশের সব স্কুল বন্ধ করেছে এবং পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি শেষ হয়ে গেছে, ফলে অর্থনীতি পুরোপুরি স্তব্ধ। এদিকে তুরস্ক মালির ড্রোন সরবরাহ করছে আর রাশিয়া নিরাপত্তার প্রধান অংশীদার হিসাবে কাজ করছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ট্রাম্পের কারণে দেশ অন্ধকারে রয়েছে এবং হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন শৃঙ্খলা ও বিবেচনা শূন্যতা প্রদর্শন করছে। ট্রাম্পের শুল্ক নীতি ও শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলকে তিনি বিশৃঙ্খলা ও ভুলধারা হিসাবে আখ্যায়িত করেছেন। পাশাপাশি কংগ্রেসের রিপাবলিকানদের ব্যর্থতাও উল্লেখ করেন তিনি। ওবামা হোয়াইট হাউসকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে বলেন, সবই ধোঁকা, কোনো আনন্দ নেই। তিনি ভোটারদের সত্য, সহানুভূতি ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করেন। ওবামা আরও বলেন, গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না, সঠিক পদক্ষেপ নিয়ে তা রক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র চীনের বিরল খনিজের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পাকিস্তানের সঙ্গে নিরাপদ ও স্বচ্ছ সরবরাহ শৃঙ্খল গড়ার বিষয়ে আলোচনা করেছে। সম্প্রতি ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেবের নেতৃত্বে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে খনিজ খাত, সরবরাহ নিরাপত্তা ও দায়িত্বশীল বিনিয়োগ নিয়ে বৈঠক করেছে। সিএমএফ সভাপতি রবার্ট লুইস ট্রায়ার বলেন, চীনের আধিপত্য মার্কিন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর জন্য হুমকি। মার্কিন দল জানায়, তারা তামা ও অ্যান্টোনিমি সহ গুরুত্বপূর্ণ খনিজের বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে কাজ করছে এবং পাকিস্তানের বিজ্ঞান, প্রকৌশল ও গণিত প্রতিভাকে মূল্যায়ন করছে। আওরঙ্গজেব বলেন, পাকিস্তান কাঠামোগত সংস্কার নিয়ে কাজ করছে এবং সহযোগিতার জন্য প্রস্তুত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা আগামী 10 নভেম্বরের দিকে ওয়াশিংটনে সফর করবেন, এমন তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। এটি হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের জন্য প্রথম অফিসিয়াল মার্কিন সফর। তবে এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন সারা। এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে আইএস বিরোধী জোটে সিরিয়ার যোগ দেওয়ার চুক্তি এবং আমেরিকার অভিযোগপ্রাপ্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনা। এছাড়া সারা মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সাথে দেখা করেন, যা ছিল 25 বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুস্কো জেলার লুকলা অঞ্চলে, যেখানে টানা 3 দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে। সোলুখুস্কো জেলার সহকারী প্রধান জেলা কর্তা জানান, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে 30 অক্টোবর থেকে বিমান চলাচল বন্ধ আছে লুকলা বিমানবন্দরে। ফলে 3 দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্র্যাকিং সেরে যেসব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনো ফ্লাইট পাননি। দুবাই বিশ্বের বৃহত্তম সৌরশক্তি চালিত পানি পরিশোধন কেন্দ্র নির্মাণ করছে, যা সমুদ্রের পানি বিশুদ্ধ করে প্রতিদিন প্রায় 20 লাখ মানুষের পানীয় সরবরাহ করবে। এসিডব্লিউ পাওয়ার ও ভিওলিয়ার সহযোগিতায় হাসিয়ান লবণাক্ত পানি পরিশোধন প্ল্যান্ট নামে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে দুবাই বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ। আধুনিক রিভার্স অ্যাসমোসিস প্রযুক্তি ব্যবহারে এটি আগের তুলনায় প্রায় 35% কম শক্তি খরচ করবে এবং পুরো শক্তি আসবে সৌরবিদ্যুৎ থেকে। ফলে কোনো কার্বন নির্গমন হবে না। প্রতিদিন প্রায় 8,18,000 ঘনমিটার পানি উৎপাদনক্ষম এই প্ল্যান্টটির অবস্থান দুবাই ক্রিক থেকে 55 কিলোমিটার দূরে। 2027 সালে সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে এই প্ল্যান্টটি। প্রায় 848 মিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত এই প্রকল্প টেকসই পানি ব্যবস্থার নতুন উদাহরণ। মেক্সিকোর সোনোরা রাজ্যের এরমোসিয়া শহরের সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 23 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। গভর্নর আলফোনসো দুরাজো জানান, নিহতদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে এবং আহতরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন। স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে কোনো হামলা বা সহিংসতার সঙ্গে সম্পর্কিত নয় বলে নিশ্চিত করেছে। ডে অব দ্য ডেড উদযাপনের সময় এ দুর্ঘটনা ঘটায় শোক নেমে এসেছে এলাকায়। দুরাজো বিস্ফোরণের কারণ ও দায়ীদের শনাক্তে স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ক্লোদিয়া সেনবাউম শোক প্রকাশ করে আহত ও নিহতদের পরিবারের সহায়তার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।